জীবন মানেই লড়াই। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গেলে সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু বড় হয়ে বুঝলাম বয়স শুধু বাড়ে, লড়াই থামে না, বরং আরো কঠিন হয়ে যায়। একসময় লড়াই ছিল ছোট ছোট জিনিস নিয়ে, আর এখন লড়াই নিজের অস্তিত্ব, স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে। কখনো লড়াই করতে হয় নিজের সাথে, আবার কখনো লড়াই করতে হয় পরিস্থিতির সাথে। আমি চাই এক পথে হাঁটতে, কিন্তু জীবন আমাকে টেনে নিয়ে যায় অন্য পথে। অনেক কিছু মেনে নিতে হয়, অনেক স্বপ্ন চুপচাপ বুকের ভেতর চাপাও দিতে হয়। তবুও তো বেঁচে আছি। প্রতিদিন ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াই। নতুন সকাল শুরু করি নতুন এক লড়াই নিয়ে। কারণ আমি জানি লড়াই থেমে গেলেই জীবন থেমে যাবে। তাই একটা জিনিস বুঝলাম, জীবন মানে আসলেই লড়াই, জীবন মানেই সংগ্রাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকেই শুরু করলাম। সকালে উঠেই প্রথমে নাস্তা বানিয়ে নিচ্ছি। আর এই যে নাস্তায় হচ্ছে গরম গরম রুটি থাকছে, আর সঙ্গে করবো ডিম ভাজি। আর সাথে গতকাল রান্না করা মাংসের তরকারি আছে, সেটা দিয়েই নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে সকাল সকালেই গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি। এমনিতেই প্রচুর গরম বাহিরে, আর সেই সঙ্গে সকালবেলা উঠে নাস্তা তৈরি করা আমার জন্য সত্যি অনেক বেশি খারাপ লাগে। আমার কাছে মনে হয় এটা শুধু আমার কাছে নয়, সব আপুদের কাছে এই গরমের দিনে কাজ করতে একটু হলেও খারাপ লাগে। তো যাই হোক, নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি টেবিলে দিয়ে দিব, যার যার মতো যখন খুশি খেয়ে নেবে। আর আমার বাসায় একটা বদ অভ্যাস হচ্ছে, সবাই একসঙ্গে নাস্তা করে না, কারণ সবাই যার যার মতো যখন ঘুম থেকে ওঠে বা কাজ শেষ করে তার তার মতো করে নাস্তা করে নেয়। যেহেতু অফ ডেতে মেয়ে বাসায় থাকে, ও একটু বেশি বেলা পর্যন্তই ঘুমায়, মানে সকালবেলা একটু উঠে দেরি করে। আর ছেলেও এখন পড়ালেখা থেকে বিরতিতে আছে, সে যেহেতু এখন এসএসসি পাশ করেছে আর ইন্টারে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আপনাদের তো জানানো হয়নি, এর মধ্যে যখন রেজাল্ট দিয়েছে, আমি তো মাঝখানে ভিডিও শেয়ার করিনি। আমার ছেলের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ও কিন্তু এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল, জিপিএ 5 এসেছে। তো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, শুধু ওদের জন্য না, আমাদের সবার জন্যই দোয়া করবেন। যেহেতু আমি সবসময় একটু বেশি অসুস্থ থাকি, আর সেটা তো আপনারা জানেন অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন। এই জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না, মাঝে মাঝে আপনাদের সঙ্গে ছোট ছোট রিলসও শেয়ার করি। এর আগের পর্বে আমি একটা কথা বলেছিলাম, শরীর যদি ভালো না থাকে দুনিয়ার কোনো কাজ ভালো লাগে না। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমার মনে হয় পৃথিবীর প্রতিটি মানুষের ক্ষেত্রে। আমরা তখনই একটা কাজ মন দিয়ে মনোযোগ সহকারে করতে পারবো যখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো, মানসিকভাবে সুস্থ থাকবো। শরীর মন ভালো তো আমাদের সংসার জীবনের সবকিছুই খুব ভালোভাবেই চলে। তো আমার অবস্থাও তেমনটাই হয়েছে, শরীর মন কোনো কিছুই ভালো থাকে না। এই যে দেখেন, যখনই আমি বাসায় কোনো কাজ করি তখন কিন্তু অনেকটা ক্লান্তি নিয়ে তারপর কাজগুলো করতে হয়, কারণ সংসারটা আমার। সংসারকে ভালোবাসি, তাই এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। হয়তোবা অনেকে ভাবে কি জানেন, যে এত অসুস্থ থাকার পরেও কিভাবে সংসারের কাজ করে। আচ্ছা আপনারাই বলেন তো, আমরা মেয়েরা যতটাই অসুস্থ থাকি না কেন, এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয়। কারণ কি জানেন, আমরা এই সংসারটাকে অনেক বেশি ভালোবাসি। আমরা বিশ্বাস করি যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ এই সংসারটা তো আমার, আর আমার সংসারটাকে তো আমারই গুছিয়ে রাখতে হবে। আমি চাইলে এভাবে ফেলে রাখতে পারি, আমার কাজগুলো আমি না করলেও পারি। অনেক কিছু আছে, অনেক মানুষ দেখবেন না করেও চিন্তা করে যে থাক, অসুস্থ আছে, করব না। কিন্তু আমার বিষয়টা একটু ব্যতিক্রম। আমি আসলে বেঁচে যেহেতু আছে, কাজ করতে হবে, আর ঘরের সবকিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা মনে হচ্ছে আমার একটা মন্ত্র পড়ার মতো হয়ে গেছে। তাই এখন নিজেও চেষ্টা করি, যেহেতু আমি অসুস্থ আর কাজগুলো আমাকে করতেই হবে, না করেও পারি না, তাই চেষ্টা করি একটু বুদ্ধি করে কাজগুলো করতে। এই জন্য সকালবেলা কাজ শুরু করার আগেই প্রথমে ভেবে নেই
কোথা থেকে কাজ শুরু করব আর কোথায় গিয়ে সমাপ্ত করব। আর একটু ভেবে কাজ করতে হয়, কারণ ভেবে চিন্তে কাজ না করলে কোনো কাজই কিন্তু সহজভাবে করা যায় না। কোন কাজটার পাশাপাশি কোন কাজটা করা যাবে এটাও আসলে চিন্তা করতে হয়। তো আমি তো সবসময় রান্নার পাশাপাশি এই কাজগুলো করি। তো আজকে নাস্তা বানানোর পরেই ভাবলাম যে ঘরটা ক্লিন করে নেই, আর আজকে কোটা বাছা সবকিছু আগে থেকে করা আছে। এটাও কিন্তু একটু চিন্তা করেই করতে হয়। আজকে যদি আমি ঘর পরিষ্কার করি, ভাবি যে না আমি আজকে ঘর পরিষ্কার করব, সেটা গতকাল রাতেই আমাকে বুঝতে হবে যে না আমার রান্নার আয়োজনটা আগে থেকে করে নিতে হবে। তো এভাবেই আসলে একটু গুছিয়ে কাজ করি, যেন নিজে সুস্থও থাকি আর কাজগুলো করতে পারি। অল্প করে হোক, কিন্তু কাজগুলো তো করা হবে। আর কাজ কখনো একসাথে অনেকগুলো করতে যাবেন না, তাহলে দেখবেন একদম হাঁপিয়ে উঠবেন। তাই আমি এখন যেহেতু অসুস্থ মানুষ, তাই চেষ্টা করি অল্প অল্প করে কাজগুলো করে নিতে। যে রুমটা যেদিন পরিষ্কার করি শুধু সেই রুমটাই ওই দিন পরিষ্কার করি। আর অন্যগুলোতে হাত দিতে গেলে বা একসঙ্গে সব বাসায় হাত দিতে গেলে কোনো কাজই করা হবে না, শেষে কি হয় এলোমেলো হয়ে যায়। তো আজকে হচ্ছে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। বেডরুমের সমস্ত ফার্নিচারগুলো কিন্তু এক এক করে পরিষ্কার করেছি, আর বেডরুমটাও কিন্তু ঝেড়ে নিয়েছি। পর্দাগুলো গতকালকে রাতেই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর এখন হচ্ছে বিছানা গুছিয়ে নিয়ে এরপরে পর্দাগুলো টানিয়ে দিব। ওই যে বললাম একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, যেহেতু আমি চিন্তা করেছি আজকে আমার পুরো রুমটা ক্লিন করব, তাই গতকাল রাতেই ওয়াশিং মেশিনে পর্দাগুলো ক্লিন করে নিয়েছি। সব সময় সর্বোপরি একটা কথা মাথায় রাখবেন, সংসারের কোনো কাজকে কখনোই ছোট করে দেখবেন না। সেটা হোক ঘর পরিষ্কার করা, রান্না করা, সন্তানকে দেখা, পরিবারের সবার যত্ন নেওয়া। এই কাজগুলোর কোনো কিছুর কিন্তু ছুটি নেই, আর নির্দিষ্ট কোনো সময়ও নেই। আর এই কাজগুলোকে কখনোই ছোট করে দেখলে হবে না যে না এখন করব না, অন্য সময় করব। এগুলো আমাদের প্রতিদিনের কাজ, আর প্রতিদিনের কাজ নিয়মমাফিক প্রতিদিনই করে নিতে হবে। তা না হলে কাজ জমে গেলে পরে কিন্তু নিজেকেই বিপদে পড়তে হবে। এই জন্য চেষ্টা করি শত অসুস্থতার মাঝেও কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য। তো এই যে আমি বিছানার চাদরটাও পেতে দিয়েছি, আর এদিকে দেখেন আমি কিন্তু পর্দাগুলো আজকে লাগিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার এই বেডরুমটা কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। তো কেমন লাগছে বলেন তো? আমার কাছে তো মাশাআল্লাহ ভালো লাগছে। আর আমি চেষ্টা করি আমার এই রুমটার মধ্যে বেডরুমের চাদরটা আর ওয়ালের যে রংটা রয়েছে সেই রংটার সাথে ম্যাচিং করেই সবসময় বিছানোর জন্য। তো এই হচ্ছে আমার বেডরুমটার ফাইনাল লুক। আমি এখন মনে হচ্ছে একটু প্রশান্তি ফিল করছি, কারণ একটু হলেও আমার কাজটা আমি করতে পেরেছি বা গুছিয়ে নিতে পেরেছি। কাজ কমপ্লিট হওয়ার পর কি যে ভালো লাগা কাজ করে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে একটা টার্গেট যখন আমরা নেই যে আজকে আমি এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব, তখন সেই কাজটা করতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আজকে আমি আমার বেডরুমটা গুছিয়ে ফেলেছি, এরপর এক এক করে সব রুমগুলো কিন্তু গুছিয়ে নিব। তো কেমন হয়েছে বলেন তো? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর এরপর দেখিয়ে দিচ্ছি আমি আমার জন্য, মেয়ের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম। মানে নিজেদের, শুধু নিজেদের বলে ভুল হবে। আমি যখন বাইরে যাই শুধু নিজেদের জন্যই কেনাকাটা করি না। আমার সংসারের জন্য ছোটখাটো কিছু হলেও নিয়ে আসি। আমার মনে হয় এটা সব মেয়েদেরই একটা অভ্যাস হয়ে গেছে, বিশেষ করে বিবাহিত নারীরা। একটা সময়ের পর আমরা নিজের চেয়ে ঘর সাজাতেই বেশি পছন্দ করি। আর এটাই হচ্ছে আমাদের নারীদের অভ্যাস। তো মূলত গিয়েছিলাম মেয়ের জন্য টপস বানাবো বা রেডিমেড যদি ভালো কোনো টপস পাই সেটা নেওয়ার জন্য। তো অনেক খোঁজাখুঁজির পরে ভালো কোনো টপস সেরকম কালেকশনে পাইনি। যেগুলো দেখেছি বা পেয়েছি সবকিছুই ওর কালেকশনে আছে। এরপর ভাবলাম যে গজ কাপড় নিয়ে আসি। ও ভাবলো যে নতুন কিছু ডিজাইন করে ও টপস তৈরি করবে। তো ওর জন্য ২ টা টপসের গজ কাপড় নিয়েছি, আর ওর সাথে ম্যাচিং করে আমিও একটা 3 পিসের গজ কাপড় নিয়েছি। কাপড়গুলো গুণগত মান মোটামুটি ভালোই ছিল, আর এই কাপড়গুলোর গজ নিয়েছিল ৳৪৫০ করে। এরপর ঘোরাঘুরি করে সবগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে একটু একটু লেস নিয়েছি। আর লেস দিয়ে এখন ড্রেস বানালেই বেশি ভালো লাগে, আর ট্রেন্ডিং এ কিন্তু এটাই চলছে। তো দেখেন এরপর নিয়েছি একটা ফ্লাওয়ার ভাস। এটা ছোট সাইজের একটা ফ্লাওয়ার ভাস, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। তো প্রথমে চিন্তা ছিল যে কোথায় লাগাবো, পরে এটা কিন্তু কিচেনে নিয়ে যাব। এরপর নিয়েছি ছোট্ট একটা চামচ। চামচটা দেখতে যতটা ছোট ভাবছেন অতটাও কিন্তু ছোট না, ভিডিওতে একটু ছোটই মনে হচ্ছে। আর এটা কিন্তু একদম গোল, আর এটার দাঁতটাও একদম খারাপ হবে, মানে ছোট ছোট পিঠা বা তেলের পিঠা এগুলো বানানোর জন্য অনেক ইজি হবে চামচটা দিয়ে। এরপর নিয়েছি একটা ফ্লাওয়ার ভাস। এটা হচ্ছে আমি আমার বেডরুমে রাখবো। দেখেন তো ফ্লাওয়ার ভাসটা কেমন লাগছে? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি জানি ভিডিওতে এটার পারফেক্ট কালারটা আসছে না। এটা কিন্তু গোল্ডেন কালারের উপরে একটা কারচুপির মতো করে কাজ করা আছে, মানে জল ছাপ দেওয়া। অনেক ভালো লাগছে, এক কথায় অনেক ভালো লাগছে। এজন্যই আমি এটা নিয়েছি। আর এটা সম্পূর্ণ সিরামিক্সের।
তো আমি এবার দেখছিলাম একটা দাগের মতো আছে, যেটা ফাটা কিনা। আমি আনার সময় ভালো করে চেক করলাম না। তো যাই হোক, এই টপটার প্রাইস নিয়েছিল 1800 টাকা। বলে দিলাম, অনেক সময় আপনাদের দাম জানার ইচ্ছে থাকে। আর ছোট যে টপটা, এটার দাম নিয়েছিল মেবি 200 না 250 টাকা, আমি জাস্ট ভুলে গেছি। এরকমই হবে, 250 থেকে 300 এর মধ্যে হবে। এরপর এই যে দেখেন, কোকাইজের দোকানে গেলে আমার তো এই ছোট ছোট জিনিস দেখলে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে একটা আইসক্রিম বাটির মতো। আপনি চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো খাবারই খেতে পারবেন। তো এই ছিল আমার সাংসারিক টুকিটাকি কেনাকাটা, নিজের কেনাকাটা বা সংসারের জন্য যখন হাতের কাছে যেটা পেয়েছি সেগুলোই কিনেছি। আর বাহিরে যেহেতু প্রচুর গরম, এখন বাহিরে গিয়ে ইচ্ছে অনুযায়ী বা পছন্দ অনুযায়ী কিছু কিনবো, সেরকম কোনো ধৈর্য বা ইচ্ছে কোনোটাই কিন্তু থাকে না। তো যাই হোক, কেমন হয়েছে আমাদের এই ছোটোখাটো টুকিটাকি কেনাকাটাগুলো, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, বাটি সেটটা কিন্তু খুবই অল্প দামে। এই বাটি সেটটা দেখে আমি যখন পছন্দ করেছি, তখন দোকানদার সেই ভাইয়া তো আমার পরিচিত, তিনি বলেছেন যে আপু, এটা কিন্তু অনেক অল্প দামে সেল করে দিচ্ছি, আবার নতুন করে রিস্টক করব। তো যাই হোক, সেই বাটির সেটটা আমি নিয়েছিলাম কিন্তু মাত্র 400 টাকায়। বলতে পারেন একদম সস্তায়। সস্তায় কিন্তু এই জিনিসগুলো এনেছি, আর সস্তায় পেয়েছি বলেই কিন্তু আমি আরও চিন্তা করলাম যে না, নিয়ে যাই। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এখন চলে এলাম রান্নার আয়োজন করতে। সারাদিন তো টুকিটাকি অনেক কাজ করেছি, যেগুলো আপনারা মাত্র 2-3 মিনিটে দেখে ফেলেছেন। আর এই কাজগুলো করতে কিন্তু আমার সারাটা দিন লেগে যায়। আর তার মধ্যে তো অসুস্থ মানুষ, সেটা তো বুঝতেই পারেন। তো অসুস্থ অবস্থায় কাজ করা কতটা কঠিন, আর শরীর যদি থাকে ক্লান্ত, তাহলে তো কোনো বলার ভাষাই নেই। ইদানিং বেশি অসুস্থ থাকার কারণেই আপনাদের সঙ্গে আসলে ভিডিও শেয়ার করি না। বিশ্বাস করবেন, যখনই ফোনটা হাতে নিই ভিডিও এডিটিং করতে, সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম চলে আসে। আর এই ঘুমের কারণেই মূলত হচ্ছে আমি এডিটিং করতে পারি না। ভিডিও ধারণ করা থাকে, ফুটেজও আপনাদের সঙ্গে নেওয়ার জন্য সব কিছু রেডি থাকে, কিন্তু এডিটিংয়ের অভাবে আমি ভিডিও শেয়ার করতে পারি না। আর সংসারের কাজ তো টুকিটাকি আছে, সেগুলো তো করতেই হবে। তো এই যে এখন কথা বলতে বলতে রান্নার আয়োজন করছি। এক চুলায় কিন্তু আমি শাক রান্না করেছি। শাকটা রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে পুঁই শাক, আমার মেয়ের অনেক অনেক পছন্দের। তো এরপর রান্না করব একটা মাছের তরকারি, আর আজকে হচ্ছে একটা নতুন সবজি দিয়ে রান্না করব। কারণ এখন পর্যন্ত যেহেতু শীত আসেনি, তাই শীত আসার আগে এটাকে আমরা নতুন সবজি বলতেই পারি। ঢাকা শহরে কিন্তু এখন মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায়, যদিও দামটা একটু তুলনামূলক বেশি। তো আজকে হচ্ছে আমি সিম, ফুলকপি, আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু শীতের একটা সবজি। এক কথায় বলতে পারেন, শীতের দিনে এই খাবারটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এখন এই সিজনও কিন্তু একদম যে খারাপ লাগে বিষয়টা তেমন না। আমার কাছে সব সিজনেই সবকিছু খেতে ভালোই লাগে। তো এই যে সিম, আলু আর ফুলকপি দিয়ে আজকে হচ্ছে রুই মাছটা রান্না করব। রুই মাছটা কিন্তু আগে থেকেই ভেজে রেখেছিলাম। ওই যে কাজ করার ফাঁকে ফাঁকে একটু বুদ্ধি করতে হয় না, তখন আর কি মাছটা ভাজি করতে দিয়ে গিয়েছিলাম। রান্না করতে করতে সকল আপু এবং ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করছি। আমি জানি না এই মুহূর্তে বা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে কেউ আছেন কিনা। যদি কোনো আপু বা ভাইয়া থেকে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি এত অসুস্থতার মাঝেও আপনাদের সঙ্গে চেষ্টা করি একটু একটু হলেও ভিডিও শেয়ার করার জন্য। যদিও অনেক দেরি হয়ে যায়, কিন্তু কি করব বলেন? ওই যে, সবার আগে তো সুস্থতা, আর শরীর ভালো না লাগলে দুনিয়ার কোনো কাজই ভালো লাগে না। আমার কাছে তো মনে হয় সারাদিন চোখ বন্ধ করে শুধু ঘুমাতে থাকে, তাহলে মনে হয় দুনিয়ার সব সুখ। আসলে দুনিয়াতে যে সুখ কোথায় সেটা আমরা কেউই জানি না, না অর্থে, না বৃত্তে, না কোথায় বলতে পারেন। আমার কাছে মনে হয় সুখ মানেই হচ্ছে ঘুম। তো যাই হোক, সমস্ত কাজ শেষ করে এরপর বিকেলের নাস্তার আয়োজন করেছিলাম, সেখান থেকে সামান্য একটু ফুটেজ ধারণ করেছি। আমি হচ্ছে আমার মতো করে আজকে ফ্রান্স ফ্রাই তৈরি করেছি। আমি কিন্তু এভাবে মাঝে মাঝে ফ্রান্স ফ্রাই তৈরি করি। আলুটা হালকা একটু সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিই। এরপর এটার সাথে একটু ব্রেডক্রাম্ব, একটু হচ্ছে ময়দা, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর সাথে একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিই, আর সঙ্গে একটু স্বাদি ম্যাজিক মশলা দিয়ে মাখাই। এরপর সেটাকে তেলের মধ্যে ভেজে নিই। এভাবে কে কে ফ্রান্স ফ্রাই তৈরি করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে আমার মেয়েকে কোন ভার্সিটিতে ভর্তি করেছি। আপু, আমার মেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ে, আর ও হচ্ছে এমআইএসটিতে পড়ে। তো আমি শর্ট করে একটু তোমার উত্তরটা দিয়ে দিলাম। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, আম নয়, জাম নয়, গাছে নাই ফলে, তবু সবাই তারে ফল নামে বলে। ধাঁধার সঠিক উত্তর ছিল পরীক্ষার ফল। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে
শাহিন সুলতানা রিতা, আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছ। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, তোমাকে শুকিয়ে সে নিজে ভিজে, বলো তো সে কে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। তো দেখতে দেখতে আমিও কিন্তু আমার বিকেলের নাস্তাটাও বানিয়ে ফেলেছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ। শুধু বাচ্চারা কেন বলছো, নিজেদের কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ঝটপট করে যদি বানাতে চাও তাহলে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। বাচ্চা এবং বয়স্ক সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করো না। আর হ্যাঁ, অবশ্যই আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে যেন আমি সুস্থ থাকি আর তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত উপস্থিত হতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।